This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার করে দিয়েছিলেন যে 2026-এর মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে। আর সেরকমই মাওবাদী দমন অভিযান শুরু হয়েছিল। আর এ যাবৎ সবচেয়ে বড় সাফল্য যৌথ বাহিনী। ছত্তিশগড়ের নারায়ণপুরে গুলির লড়াইয়ে মৃত্যু হলো সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজের। সিপিআই মাওবাদী তৈরি হওয়ার পরেই প্রথম দলের শীর্ষ পদে থাকা নেতার মৃত্যু হলো এনকাউন্টারে। নারায়ণপুর এবং বিজাপুর জেলার মাঝামাঝি এলাকা মাওবাদীদের শক্ত ঘাঁটি এবং সেই শক্ত ঘাঁটি অবুঝমাঠের কাছে সংঘর্ষে মৃত্যু হয় বাসব রাজের। ছত্তিশগড়ের জঙ্গলে চলতে থাকা এই অপারেশনে 27 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। এই যাবৎ যে দীর্ঘদিন ধরে মাওবাদী অভিযান চলছে সেই মাওবাদী অভিযানের সব থেকে বড় সাফল্য বলা যেতে পারে সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক কেশব রাও, যার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, দীর্ঘদিন ধরে এসে শক্ত মাথা বলা হচ্ছিল মাওবাদীর, সেই কেশব রাওয়ের মৃত্যুতে এই মুহূর্তে মাওবাদী সংগঠনের মনোবল ভাঙছে বলে অনেকেই মনে করছে। তবে এখনো পর্যন্ত 31 তারিখে আমরা যে খবর পেয়েছিলাম যে গত পরশু যে অভিযান চলছিল সেখানে 31 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। আজ এই অভিযানে 27 মাওবাদীর মৃত্যু হয়েছে, তার মধ্যে কেশব রাও বা বাসব রাজ অন্যতম। এবার আপনাদের শোনাবো সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছিলেন, শোনাই। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए इस तरह से हमने पुख्ता किया है। অমিত শাহের 21 মার্চের বক্তব্য শোনালাম, কিন্তু আজকের যে এত বড় সাফল্য মাওবাদী অভিযানে তারপরে এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন অমিত শাহ? মাওবাদীদের বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্য, যৌথ বাহিনীকে অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন অমিত শাহ। ছত্তিশগড়ের নারায়ণপুরে খতম মাও শীর্ষ নেতা কেশব রাও ওরফে বাসব রাজ 2026-এর 31 মার্চের মধ্যে মাওবাদী মুক্ত দেশ তৈরি হবে, এরকমই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত শাহ। দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান যে সম্পর্ক সেই সম্পর্ক প্রত্যেকের জানা, আমার জানা, আপনার জানা। ঠিক সেই আবহে যদি কলকাতার আকাশে রহস্যময় ড্রোন দেখা যায়, স্বাভাবিকভাবে পুলিশকে সতর্ক হতে হবে, সেনাকে সতর্ক হতে হবে, কারণ এই রহস্যময় ড্রোনগুলো যে অংশে দেখা গিয়েছে তার অধিকাংশ সেনার আন্ডারে পড়ে। মহেশতলা ও বেহালার দিক থেকে 8 থেকে 10টি রহস্যময় ড্রোন দেখা গিয়েছে। হেস্টিংস এলাকায় উঠতে দেখা যায় রহস্যময় ড্রোনগুলি। আশেপাশে দ্বিতীয় হুগলি সেতু রয়েছে, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ময়দানের উপর দিয়ে ভিক্টোরিয়ার কাছেও দেখা যাচ্ছে ড্রোন। 5টি ড্রোন পার্ক সার্কাসের দিকে, 2টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতা। আমরা সেই জায়গাগুলো মার্ক করে করে আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন ধারাকে সতর্ক করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। সেনা, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং এসটিএফ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। যে সমস্ত জায়গায় ড্রোন উঠেছে সেই সমস্ত জায়গা কিন্তু রেড জোন, সেই সমস্ত অধিকাংশ জায়গায় রেড জোন এবং অধিকাংশ জায়গায় সেনার আওতাধীন পড়ছে। তাই সেনার জায়গায় কে বা কারা ড্রোন ওড়ালো, কোনো রকম অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সেই তদন্তে ইতিমধ্যে শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সেনার পক্ষ থেকেও সেই তদন্ত শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, অনেক ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কি জানা সম্ভব হলো যে এতগুলো ড্রোন কে বা কারা ওড়ালো, কি উদ্দেশ্যে ওড়ালো? দেখো, এখনো পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। তার কারণ পুলিশ এই মুহূর্তে যেটা বারবার খতিয়ে দেখছে যে কোন দিক থেকে কোন দিকে গেছে। তুমি জানো যে বেহালা মহেশতলার দিক থেকে বেশ কিছু আলো
তারপর সেগুলো একেবারে চলে যায় বলা যায় যে একেবারে উত্তর কলকাতায় এবং ভবানীপুর ওই দিকটা করে দেখা গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এইগুলো কি ছিল যেটা এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে এগুলো নয় সম্ভব, তার কারণ যেভাবে আলো দেখা গেছে বা আলো যথেষ্ট গাঢ় ছিল, কিন্তু রাতের জন্য দৃশ্যমানতার অভাব ছিল, তাই স্পষ্টত সেটা দৃশ্যত হয়নি। সেই জন্য পুরো বিষয়টা এখন পুরোপুরি দেখার চেষ্টা করছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু বারবার সেনাবাহিনীর সঙ্গে কথা বলা হচ্ছে, তার কারণ যে জায়গায় বা ধর্মতলা বা একেবারে ময়দান চত্বর তুমি জানো অধিকাংশটাই কিন্তু সেনাবাহিনীর অন্তর্গত। স্বাভাবিকভাবে সেখানে সেনাবাহিনী নজরদারিও থাকবে, সেই কলকাতা পুলিশ যে বিষয়টা নজর রাখছে সেই ছাড়াও সেনাবাহিনী কতটা নজরে একদম সেই বিষয়টাই যথেষ্ট উদ্বেগের। যে সেনার জায়গা, সেই সেনার জায়গা অধিকাংশ রয়েছে, রেড জোন রয়েছে অধিকাংশ, যেখানে ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে কে বা কারা এতগুলো ড্রোন ওড়ালো সেই বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায়নি। ধন্যবাদ সুশোভন। দেখুন, এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক সভাও হয়, সেই প্রশাসনিক সভা থেকে জঙ্গি সতর্কতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম সহ অন্য রাজ্য থেকে লোক ঢুকছে বাংলায়, স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবারে একাধিক ঘটনা ঘটেছে দাবি করছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ আবারও দিলেন পুলিশ মন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে, তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার নয়, যে সিস্টেমের মধ্যে যারা পড়েন। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে অন্য জায়গায় তো ভালো কাজ করার প্রশ্নই আসবে না। পুলিশকে যখন সতর্ক থাকতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। পিস্তল এবং কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার হেস্টিংস থানার পুলিশের। এজেসি বোস রোডের উড়ালপুলের কাছ থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের থেকে মিলেছে একটি 7mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ। পুলিশের অভিযানের সময় পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা। এদিকে তপসিয়া রোড থেকেও আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ ফায়েজ নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে আবার চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা। ধৃতের কাছ থেকে উদ্ধার 7টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি, 13টি ম্যাগাজিন।
আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র সেখানে কোথা থেকে এলো, কারা পাচার করছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশ জানিয়েছে মুঙ্গের থেকে আনা হচ্ছিল, তবে যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা চিন্তার বিষয় যে সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের যে জলঙ্গির সীমান্তবর্তী এলাকা, সেখানে হাত বদলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই 7টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু রাউন্ড গুলি এবং তার যে ম্যাগাজিন। এবং এইখানে কিন্তু একজন ব্যক্তি কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি একটি বাইকে আনছিল। মুঙ্গের থেকে ফারাক্কা হয়ে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি জলঙ্গির সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। বেশ কয়েকদিন থেকে কিন্তু এই জলঙ্গির সীমান্তে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং আজ যখন নিয়ে যাচ্ছিল সেই সময় বহরমপুর থানার পুলিশ রাস্তার উপরে তাদেরকে আটকায় এবং তারপর এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তবে এই আগ্নেয়াস্ত্র যেগুলি উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির এবং মনে করা হচ্ছে যে বাইরে থেকে তৈরি। তবে তারা পুলিশ যেটা দাবি করতে এখনো পর্যন্ত যে মুঙ্গেরে তৈরি অত্যাধুনিক নতুন ভাবে তৈরি হচ্ছে এই চীনা লোগোর আগ্নেয়াস্ত্র এবং সেখান থেকেই কিন্তু এগুলি নিয়ে আসা হচ্ছে। আগে যে করিডর ছিল, অর্থাৎ যে বাংলায় যেভাবে যে রুটে কিন্তু এই আগ্নেয়াস্ত্র ঢুকতো সেই রুটকে কিন্তু বদল করেছে এই আগ্নেয়াস্ত্র কারবারিরা। এখন সরাসরি মুঙ্গের থেকে ফারাক্কা হয়ে এবং এই যে জাতীয় সড়ক ব্যবহার করে নড়িয়ার দিকে চলে যাচ্ছে, সেই দিকেই পাচার হচ্ছিল। অনেক ধন্যবাদ কৌশিক। একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ। এনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসার কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে। তবে শুধুমাত্র ফরাক্কা নয়, মুর্শিদাবাদে ভরতপুর থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার হয়। গ্রেপ্তার বাড়ির মালিক কালাম শেখ। ধৃতের বাড়ি থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার করা হয়েছে। মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, বিস্ফোরক উদ্ধার হচ্ছে। একদিকে যখন ফরাক্কার ছবি, অন্যদিকে ভরতপুরেও সেই একই ছবি দেখা যাচ্ছে। 2 জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এক জায়গায় চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর, অন্যদিকে ভরতপুরে বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এদিকে আজ শিলিগুড়ি প্রশাসনিক সভায় যখন ছিলেন মুখ্যমন্ত্রী, তখন পুলিশকে ধমক দিতেও শোনা গেল। টাকা খেয়ে গ্রামের রাস্তায় ট্রাক ঢোকাবেন না, পুলিশকে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের মধ্যে গ্রুপবাজি নিয়েও সরব তিনি। যিনি কাজ করতে চান তাকে যেন কাজ করতে দেওয়া হয়, তাকে কেন কাজ করতে দেওয়া হবে না এই প্রশ্নও তুলেছেন। পুলিশের মধ্যে কেন গ্রুপবাজি থাকবে, সরব তিনি। প্রচুর অভিযোগ পাচ্ছি এডিজি নীরজ সিংকেও কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে। তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। নীরজ সিং কে আছেন পুলিশের? আইজি নর্থ কে আছে? কমপ্লেন কিন্তু বহুত আসছে, কমপ্লেন আসছে। তুমি বুঝে গেছো কি কমপ্লেন? তোমার হাতে কাগজও আমি দিয়েছি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH